ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস আজ। রক্তের সিঁড়ি বেয়ে শেখ হাসিনাকে হটানোর দিন বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগাতে হবে, সচিবদের সাথে বৈঠকে বললেন ডক্টর ইউনূস। জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের পরামর্শ। বেগম জিয়ার সাথে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক। দেশ পরিচালনায় অংশ নেবেন ভোটাধিকারের আন্দোলনে অংশ নেওয়া সবাই, জানালেন তারেক রহমান। গার্মেন্টসে অস্থিতিশীলতায় ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ, বলছেন উপদেষ্টারা। বৃহস্পতিবার খোলা থাকবে সব কারখানা, বিজিএমই এর ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ক্ষণগণনায় আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস আজ। আগস্টের এই দিনে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার পরিচালনায় সাথে রেখেছেন আন্দোলনে সম্পৃক্ত ছাত্রদের। গণহত্যার বিচার, আর্থিক খাতের শ্বেতপত্র প্রকাশ ও সংস্কার এবং দুর্নীতি প্রতিরোধে উদ্যোগ এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে। সেই সাথে বিরাজনীতিকরণ নিয়ে শঙ্কার মাঝে নির্বাচন নিয়ে আলোচনা চলছে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর সাথে। গেল 1 মাসের ঘটনা প্রবাহ নিয়ে তাইমুর রশিদের রিপোর্টে বিস্তারিত। জুলাই মাস জুড়ে চলা কোটা সংস্কার আন্দোলন আগস্টের 2 তারিখে রূপ নেয় দ্রোহ মিছিলে। 2 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবিতে দ্রোহযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জড়ো হন নানা শ্রেণী পেশার লাখো মানুষ। মূলত সেদিনই নিশ্চিত হয়ে যায় আওয়ামী লীগের ভবিষ্যৎ। জনসমর্থন শূন্যের কোটায় জেনেও শুধু বল প্রয়োগ করেই ক্ষমতায় টিকে থাকার প্রাণান্তকর চেষ্টা করে আওয়ামী লীগ। আগস্টের 3 ও 4 তারিখেও ছাত্র জনতার রক্ত ঝরে, তবে শেষ রক্ষা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি, কারফিউ ভেঙে জনতার এমন ঢল আগে কখনো দেখেনি বাংলাদেশ। 15 বছরের গণতন্ত্রহীনতার শৃঙ্খল ভাঙে জনতা। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের 1 দফা আন্দোলন, অবশেষে জনস্রোতের ধাওয়ায় শেখ হাসিনার পদত্যাগ। দীর্ঘদিনের সহযোগী সহকর্মীদের ফেলে কেবল বোন শেখ রেহানাকে দিয়ে পালিয়ে যান ভারতে। আরেকবার প্রমাণ হয় জনতার কাছে সব শক্তি তুচ্ছ। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নামে রাজপথে। গণভবন, সংসদ ভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঢুকে পড়ে উল্লসিত জনতা। একদিকে মুক্তির আনন্দ, অন্যদিকে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা। এমন দোলা চলে 8 আগস্ট প্যারিস থেকে দেশে ফিরে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন দেশ গড়ায় তাঁর প্রতি আস্থা রাখতে আহ্বান জানান সবার প্রতি। আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই গা ঢাকা দেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের প্রায় সব পর্যায়ের নেতাকর্মীরা। দেখা মিলছে না দাপুটে অনেক মুখের, রীতিমতো হাওয়া রাজনীতির মাঠ ও মিডিয়া কাঁপিয়ে বেড়ানো হেভিওয়েটরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর এ পর্যন্ত সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতা গ্রেফতার হয়েছেন। আছেন শরিক 14 দলের শীর্ষ নেতা ইনু মেননও। কারাগারে ঠাঁই হয়েছে সমালোচিত সাবেক এক বিচারপতিরও। গ্রেফতার হয়েছেন গুম খুনে সরাসরি জড়িত থাকার দায়ে অভিযুক্ত সাবেক এক সেনা ও এক নৌ কর্মকর্তাও। এ পর্যন্ত শতাধিক মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। দাবি উঠেছে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের। নতুন সরকারকে এরই মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি জটিলতায় ফেলতে 10 আগস্ট নীরবেই ফুল কোর্ট মিটিং ডাকেন তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শিক্ষার্থীদের আন্দোলনের তোড়ে পদত্যাগ করেন তিনি সহ আপিল বিভাগের 5 বিচারপতি। 15 আগস্ট প্রতি বিপ্লবের হুঁশিয়ারিও থোপে টেকেনি। আর সবশেষ 25 আগস্ট চাকরি সরকারি করার দাবিতে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যরা। সচিবালয় এলাকায় দুপক্ষের সংঘর্ষে ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক সহ আহত হন অনেক শিক্ষার্থী।
এ বাস্তবতায় রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোর কোনো বিকল্প দেখছেন না বিশিষ্টজনরা। মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার মত তাদের। রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো, নতুন রাজনৈতিক সমঝোতার কথা বলা হচ্ছে। অনেক ক্ষেত্র আছে যেখানে মৌলিক সংস্কারের পরিবর্তনের দরকার। এমনিতেই সরকার দায়িত্ব নিয়েছে একটা কর্তৃত্ববাদের পতনের যে ধ্বংসস্তূপ, তার উপর সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। সব জায়গায় সর্বত্র কিন্তু বিশৃঙ্খলা, সুশাসনের যে সমস্ত উপাদানগুলো সবই কিন্তু অনুপস্থিত। এখানে সমস্ত হচ্ছে যে এক ধরনের বিশৃঙ্খলা, অনেক ক্ষেত্রে অরাজকতাও বিরাজ করছে। তো এই বিষয়গুলো গুছিয়ে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তার পরবর্তীতে এটাকে প্রাধান্য অনুসারে যে মৌলিক সংস্কারের জায়গাগুলো, এগুলো সম্পন্ন করাটা একটা দীর্ঘমেয়াদী, আমি মনে করি না স্বল্প মধ্যম মেয়াদে এটা সম্ভব। নতুন স্বাধীনতার স্বাদ নিচ্ছে বাংলাদেশ। রাজপথে শত শত মানুষের রক্তের বিনিময়ে যে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার মিলেছে, তা যেন আর ক্ষুণ্ণ না হয়, জন্ম না হোক নতুন কোনো স্বৈরাচারের। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকার বিচার, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে যারা এখন মাঠে নামছেন, তারা গত 16 বছর কোথায় ছিলেন সেই প্রশ্ন রাখেন তিনি। এদিকে গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক সার্জিস আলম। ক্ষমতাকে প্রশ্ন করার চর্চাটাকে আমরা রাখতে যাচ্ছি। তো এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা জনগণের কাছে জানতে চান, আপনারা জনগণকে একটু কাইন্ডলি প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা, তারা চায় কিনা এই দ্বিবিভাজনের যে রাজনীতি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা। কারণ আমরা দেখেছি ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ করাপশন। আপনারা যারা বুদ্ধিভিত্তিক মহলে ফেসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনারা ফেল মারছেন অনেক আগে। রাজনৈতিক সত্তাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন, সেটির দায়ভার আপনাদেরকে নিতে হবে। সেটির দায়ভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার, পুনর্বাসন করার চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে এই ছাত্র নাগরিক যারা শহীদ হয়েছে, আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আগামীকালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। দুর্নীতির মূলোৎপাটনের পাশাপাশি সেবা সহজ করে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে সচিবদের সাথে প্রথম বৈঠকে তিনি সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার উপর জোর দেন। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে তাগিদ দেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, পাশাপাশি সরকারি কেনাকাটায় যথার্থ প্রতিযোগিতা রাখতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার উপর জোর দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এ সময় গুরুত্ব দেন নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয়, বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির কর্মপরিকল্পনা দাখিল করার, যা নিয়মিত মূল্যায়ন ও পরিবীক্ষণ করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগাতে হবে। সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদানের নির্দেশও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। তিনি বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, ঢাকা মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার AFM সিদ্দিকী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিত আওয়াল। পরে বৈঠকের ব্যাপারে সাংবাদিকদের জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আর বেগম জিয়ার স্বাস্থ্য ও তার চিকিৎসার ব্যাপারে ভাবনার কথা জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। বাংলাদেশের
এই দ্বিতীয় স্বাধীনতার পরে যে বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশ সম্বন্ধে তাদের চিন্তা ম্যাডামের সাথে আলাপ আলোচনা করেছেন এবং বাংলাদেশের যে নতুন প্রেক্ষাপটে, আগেরগুলি তার ওনাদের বলার প্রয়োজন হয় না, সবাই জানে এটা, যে নতুন প্রেক্ষাপটে আমরা কোথায় যাচ্ছি, বাংলাদেশ কোথায় যাচ্ছে, এবং সেগুলো তারা বলেছে তাদের বাংলাদেশ আর ইউকে রিলেশনশিপের ব্যাপারে, যে তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, তারা ম্যাডামকে জানিয়েছে সেটা। আরেকটা জিনিস ম্যাডাম অনুরোধ করেছে যে বাংলাদেশ ইউকে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য আগামী দিনে দুই দেশের মানুষের মধ্যে পিপল টু পিপল রিলেশনশিপ এবং দুই দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে যাতে আরও উন্নততর অবস্থায় যেতে পারে, ম্যাডাম তাদেরকে অনুরোধ করেছেন। উই আর ট্রাইং যে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইংয়ের মতো হলেই ওনাকে বিদেশে চেক আপের জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে। জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বিএনপি, জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগের দলের তৃণমূল নেতাকর্মীদের সভায় এ কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায়। গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন, যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়। দেশের প্রথাগত রাজনীতির সাথে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী, গুণী, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, কারিগরি বিশেষজ্ঞ, মানবতা কর্মী রয়েছেন, কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদের সদস্য হিসাবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বাংলাদেশেও উচ্চকক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায় বিএনপি। এদিকে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজন সহ বহিরাগতরা রয়েছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, কারখানা, শ্রমিক ও দেশের অর্থনীতি বাঁচাতে হলে কিছু সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সচিবালয়ে তারা এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠকের পর শ্রম উপদেষ্টা জানান, শ্রমিক অসন্তোষ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে একাধিক সভা হয়েছে। এখন যে আন্দোলনগুলো হচ্ছে এর প্রকৃতি শ্রমিক নেতারা বুঝে উঠতে পারছেন না, কারণ এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না, কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না। অভিযোগ করেন, বহিরাগত লোকজনই এই আন্দোলনে বেশি। যারা ঝুট ব্যবসা নিয়ে সন্ত্রাস করছে, দখলের পায়তারা করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান আসিফ। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, প্রকৃত শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা করছেন না, যারা করছেন তাদের অধিকাংশই বহিরাগত। তাদের মোকাবেলায় কঠিন হতে হবে বলেও মন্তব্য তার। বহিরাগত, ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে, আমাদের একটু শক্ত হতে হবে। আমরা সবসময় মনে রেখেছি যে সরকার কোনো সময় তার নিজের নাগরিকের বিরুদ্ধে ফোর্স ব্যবহার করে না, এটা স্বাভাবিক, ফোর্স ব্যবহার করে না। কিন্তু আমাদের এখন একটা পরিস্থিতি এসে গেছে যে আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে, এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে, এটা গতকালকে আমরা বলেছি। এবং এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরাও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব, এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। এবং যেই জনদুর্ভোগ সেখানে তৈরি হয়েছে, সেই জনদুর্ভোগ আপনারা জানেন এটা হচ্ছে আমাদের আইনেই আছে, জনদুর্ভোগ সৃষ্টি করলে সেটার জন্য পুলিশ ক্যান টেক অ্যাকশন। বৃহস্পতিবার থেকে আশুলিয়া ও গাজীপুর এলাকার সব গার্মেন্টস কারখানা চালু থাকবে। রাতে এসব এলাকায় যৌথ অভিযান পরিচালনা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিল্প পুলিশ এখনো পুরোপুরি কার্যক্রম পরিচালনা করতে কিছুটা সমস্যা হচ্ছে, তবে তারা আজ রাত থেকে তাদের কার্যক্রম জোরদার করবে। গার্মেন্টস কারখানা এলাকায় অশান্তির জন্য রাজনৈতিক ইস্যু থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে। বহিরাগত যারা আক্রমণ করছে তাদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে। প্রয়োজনে বিজিএমইএ বহিরাগতদের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তথ্য ও ফুটেজ সরবরাহ করবে। বিজিএমইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ হিল রাকিব বলেন, বহিরাগত অনেকেই কারখানার বাইরে থেকে হামলা করলে ভিতর থেকে শ্রমিকরা প্রতিহত করার চেষ্টা করে। নানা স্বার্থে এই অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ রাত থেকে যৌথ বাহিনী অভিযানে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে বলেও আশা বিজিএমইএ নেতাদের। ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, ভাঙচুর হয়েছে কিছু অল্প কিছু, বাট সবচেয়ে বড় ক্ষতি যেটা প্রোডাকশন না করতে পারা। যে প্রোডাকশন না করতে পারার কারণেই আমাদের তো আপনি সবই জানেন যে বায়াররাও শঙ্কিত যে বাংলাদেশের পোশাক শিল্পের যে স্থিতিশীলতা দরকার, আমরা যেটা প্রথম থেকে বলে আসছি, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি যাতে কখনোই নষ্ট না হয়, সেই জন্যই আমাদের সবার সর্বোচ্চ চেষ্টা। এবং ওই প্রেক্ষাপট থেকে আজকে আমাদের এই কোঅর্ডিনেশন মিটিংটা ছিল। ফ্যাক্টরি, আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী, আমাদের যারা এক্স প্রেসিডেন্ট, সিনিয়র লিডার, সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে আগামীকালকে থেকে আমরা ফ্যাক্টরি খোলা রাখবো ইনশাল্লাহ, এবং আমার বিশ্বাস যে কালকে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারবো। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক KAM মাজিদুর রহমানকে চেয়ারম্যান করে 7 সদস্যের স্বতন্ত্র পরিচালক নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যদিও ডিএসসি থেকে স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য 9 জনের তালিকার কাউকেই নিয়োগ দেয়নি নিয়ন্ত্রক সংস্থা BSEC। সংশ্লিষ্টরা বলছেন, একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো হলেই পুঁজিবাজার বুঝবেন এমনটি নয়, তাই বাজার বোঝেন এমন ব্যক্তিদের নিয়োগ পাওয়া উচিত। ডিএসসির মতামত উপেক্ষা গ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য ও একই সাথে বাজারের জন্য ক্ষতিকর বলেও মনে করেন তারা। মামুন আবদুল্লাহর রিপোর্টে বিস্তারিত। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর 18 আগস্ট অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু ডিএসসির চেয়ারম্যান পদ থেকে সরে যান। এর 2 দিন পর 21 আগস্ট 5 জন স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেন। বাকি একজন ট্রান্সফার হয়ে যাওয়ায় সবকটি পদ খালি হয়ে যায়। ফলে ডিএসসির 7 স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিষয়টি সামনে আসে। এরই প্রেক্ষিতে 9 জনের তালিকা পাঠিয়ে 7 জনকে চূড়ান্ত মনোনয়ন দিতে বিএসইসিকে অনুরোধ জানায় ডিএসসি। যদিও সেটি আমলে না নিয়ে 1 সেপ্টেম্বর বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি কমিশন সভায় নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়। আমরা বলে আসছি যে গত 2টা কমিশন একটা স্বৈরাচারী কাজে স্টক মার্কেট চালিয়েছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জকে চালিয়ে এটাকে একটা অকার্যকর অর্গানাইজেশনে তৈরি করেছেন। এবং আমরা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে, এবং অত্যন্ত পরিতাপের বিষয় যে এই যে আমাদের যে গত 2 কমিশনের যে ধারাবাহিকতা, তার চেয়েও আমরা বেশি স্বৈরাচারী কায়দায় যে ঢাকা স্টক এক্সচেঞ্জের 7 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সিলেকশন প্রসেসটা মাত্র দেখলাম। যদিও ডিএসসির নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি এনআরসি প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই বিএসইসি স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে থাকে। এ বিষয়ে বিএসইসির দেয়া প্রজ্ঞাপন বলছে, স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করায় বর্তমানে আর এনআরসি নেই। স্বতন্ত্র পরিচালক নির্বাচনের বিষয়ে ডিএসসি হতে প্রস্তাব কমিশনে দাখিলের সুযোগও নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি ওন্ড বাই ইটস শেয়ার হোল্ডার্স। আপনাকে বিভিন্ন আইন কানুনের মাধ্যমে ডিমিউচুয়ালাইজেশনের পরে আপনাকে এই প্রেরোগেটিভ দেওয়া হয়েছে যে আপনার 7 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সিলেকশন প্রসেসে ইউ উইল বি দ্য আলটিমেট অথরিটি। বাট তার মানে এই না যে আপনি স্টক এক্সচেঞ্জকে আপনার নিজস্ব সম্পত্তি মনে করে এককভাবে সব সিদ্ধান্ত নেবেন। ডিএসসির দেয়া তালিকায় 9 জনের মধ্যে ছিলেন ফাহিম মাসরুর, সিলভানা কাদের সিনহা, অধ্যাপক শাবনাজ আমিন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মফিজুল ইসলাম রাশেদ, ডক্টর শামসুদ্দিন আহমেদ, মোহাম্মদ ফোরকান উদ্দিন, মোবাশ্বের মোমেন, কামরান টি রহমান ও জাহিদুর রহমান। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ব্যাংকিং খাতের সংকট কাটাতে শক্তিশালী 3টি টাস্ক ফোর্স গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ঋণ খেলাপিদের অর্থ সম্পদ জব্দ করে ঋণের অর্থ উদ্ধার করা হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ যে 4টি দেশে বেশি টাকা পাচার হয়েছে তা দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় ফেরত আনা হবে। সব মিলিয়ে 1 বছরের মধ্যে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশা গভর্নরের।
জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। লুটপাট, দখল ও ঋণ জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাত। এই খাতটিকে ঢেলে সাজানোর উদ্যোগ হিসেবে বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের বুধবার প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকে ডাকেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকার্স বৈঠক নামে পরিচিত এই সভায় নতুন গভর্নর এমডিদের কি নির্দেশনা দিলেন সেটাই জানান ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবির সভাপতি। ওনার একটা টাস্ক ফোর্স যে বলেছি যে এটা তৈরি করবেন এবং এখানে দেশীয় এবং আন্তর্জাতিক সাপোর্ট থাকবে। ইন্টারন্যাশনাল এক্সপার্টদেরকে ওনারা আনছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে। উনি লিবারেল ইন্টারেস্ট রেট রেজিম বিশ্বাস করেন। আমাদের যেমন কিছু অলিখিত আপার ক্যাপ ছিল লেন্ডিংয়ে 14% মতো, ওইগুলো উনি তুলে দিয়েছেন। টাস্ক ফোর্স গঠন ছাড়াও দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কিভাবে কাটতে পারে সেই উপায়ও বাতলে দেন গভর্নর। জানান নতুন টাকা না ছাপিয়েও খাদের কিনারে থাকা ব্যাংকগুলোকে সীমিত অর্থ ধার দেবে কেন্দ্রীয় ব্যাংক। কিছু সীমিত আকারের লিকুইডিটি সাপোর্ট আমরা দেব ওই ব্যাংকগুলোকে, এবং সেটা আমরা চেষ্টা করছি ইন্টার ব্যাংক লোনের মাধ্যমে। এখন বর্তমানে ওই ব্যাংকগুলোকে কোনো ব্যাংক লোন দেবে না, কাজেই বাংলাদেশ ব্যাংক এখানে গ্যারান্টার হিসেবে কাজ করবে। মনিটারি ম্যানেজমেন্টটা ঠিক রেখে আমাদের ম্যাক্রো অবজেক্টিভকে সঠিক পথে, যেটা আমরা চাচ্ছি যে ইনফ্লেশনকে আমরা নামিয়ে আনবো, এক্সচেঞ্জ রেটকে আমরা এই 120-এই রাখবো আপাতত। এস আলমের 3.5 কোটি টাকার ঋণ জালিয়াতির তথ্য দুদকে দেয়া প্রসঙ্গে গভর্নর জানান দুদক নয়, বাংলাদেশ ব্যাংকই ধরবে এস আলমকে। যারা বড় বড় ডিফল্টার্স আছেন তাদেরকে চিহ্নিত করে আমরা খুব দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। বিদেশে যেগুলো অর্থাৎ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব। আমরা জানি এই সম্পদগুলো প্রধানত এই 4টা দেশে আছে। সেটা হচ্ছে ব্রিটেন, সেখানে তো আমরা জানি একই পরিবারের প্রায় 500-600 বাড়ি আছে, 2 ভাইয়ের মিলিয়ে। তো সেখানে আছে, সেটা শুধু একটা পরিবারের কথাই বললাম, এরকম বহু পরিবার আছে যাদের অর্থ এবং সম্পদ সেখানে আছে। তারপরে হচ্ছে দুবাই, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে আমাদের প্রাইম ফোকাস এরিয়া। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে না আসা পর্যন্ত পলিসি রেট বাড়ানো হবে বলেও জানান গভর্নর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে কত বড় গর্ত তৈরি করে রেখে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার তা টের পাবে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশ্লেষকরা। জ্বালানি খাতে রাজনৈতিক প্রভাবে পরিচালিত হওয়া ও সরকার ঘনিষ্ঠদের সীমাহীন লুটপাটের কারণেই জনগণকে বাড়তি মূল্য দিতে হয়েছে। গোলাম ময়নুল আহসানের রিপোর্টে বিস্তারিত। ব্যবসায়ীদের উচ্চ কণ্ঠেও বাড়তি দাম দিয়ে কারখানা পর্যায়ে গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিত হয়নি, কারণ আওয়ামী লীগ সরকারের বিদ্যুতের হিসাব কিতাবে পাওয়া গেলে গোয়ালে মেলেনি। তীব্র গ্যাস সংকটে ক্যাপাসিটি অনুযায়ী উৎপাদন করতে পারছেন না কারখানা মালিকরা। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম কার্যালয়ে জ্বালানি খাত নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, সিস্টেম লসের নামে 9.82% গ্যাস চুরি হয়ে যাচ্ছে। এখনো তো ওনারা ধরছে, চোর ধরছে, হোটেভার, যখন এটা বুঝবে যে এটা কত বড় একটা, এই যে ইকোনমিক সেক্টর, ব্যাংক ট্যাঙ্ক যত বড় একটা করেছে, the energy is an equally big burden and liability. আমার সাথে এক ভদ্রলোকের দেখা, উনি আমাকে বললেন যে যেভাবে হোক আমাকে একটা রেন্টাল পাওয়ার প্ল্যান্টের একটা পারমিশন নিতেই হবে। উনি হাজার হাজার কোটি টাকার প্রফিট করার একটা স্বপ্ন দেখছিলেন এবং দিয়েছিল সরকার। এগুলো হচ্ছে যখন একটা ভাগাভাগি, কে কতটুকু পাবো, ইচ্ছা করলে যে একটা ইন্ডাস্ট্রি করা যায় না সেটা কিন্তু আমরা অনেকে বুঝি, আবার বুঝলাম না। অনেক অন্য বিজনেস থেকে এসে পাওয়ার প্ল্যান্টের বিজনেস করা শুরু করলেন। জ্বালানি খাতে লুটপাটের মূল্য ব্যবসায়ী সহ সকলকে চোকাতে হচ্ছে বলে মন্তব্য করেন তারা। বাংলাদেশ ব্যাংকে দেখাচ্ছে যে আমার $42 বিলিয়ন হয়েছে, রাস্তার টোকায় রিজার্ভের জন্য বক্তৃতা দিচ্ছে। So that is pure politicization of number. Similar thing has happened in power sector. টার্গেট করেছি 24,000 মেগাওয়াট করবো 21 সালের মধ্যে। এখন কিভাবে ধরে বেঁধে ক্যাপটিভ ঢুকিয়ে আমি 24,000 করে ফেললাম। এখন দেখা যাচ্ছে যে 24,000 ক্লেম করে ফেলছি, কিন্তু আমার ব্যবহার হচ্ছে 13,000 মেগাওয়াট। এখন তো উত্তর দিতে পারি না যে 50%, 100% বেশি ক্যাপাসিটির আপনি বসে আছেন। গ্যাস পারচেজ পলিসিটা আমাদের কি রকম হওয়া উচিত?
আমরা কি স্পট রেটে কিনবো নাকি ইন্ডেক্স প্রাইসে কিনবো? এখন স্পট রেট হলে আমি আপনি সে টেবিলে সামনাসামনি বসে আমার কত তোমার কত ওইভাবে কিনতে পারি। আমার তো মনে হয় এগুলোই চলছিল, কারণ আমাদেরকে নিয়ে কোনো চিন্তা হয় না, ওনাদের পকেট কত ভারী হয় ওটা নিয়ে চিন্তা হচ্ছিল। নতুন করে গ্যাস অনুসন্ধান করা না হলে আগামী 10 বছরের মধ্যে দেশে গ্যাস শেষ হয়ে যাবে বলেন আলোচকরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফ জহির। এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তানভীর খান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান মোহাম্মদ ইউসুফ আলী এবং অডিট কমিটির প্রধান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ওবায়দুর রহমান। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফরিদুল ইসলাম সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নবগঠিত পর্ষদ ব্যাংকের সকল আমানতকারী, ব্যবসায়িক অংশীদার, স্টেক হোল্ডার, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের ব্যাংকের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান। এ সময় পর্ষদ ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থা গভীরভাবে পর্যালোচনা এবং আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে ব্যাংকিং সুশাসন নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। সংবাদ শেষ করছি ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস আজ। রক্তের সিঁড়ি বেয়ে শেখ হাসিনাকে হটানোর দিন। বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগাতে হবে, সচিব বৈঠকে বললেন ডক্টর ইউনূস। জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের পরামর্শ। বেগম জিয়ার সাথে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক। দেশ পরিচালনায় অংশ নেবেন ভোটাধিকারের আন্দোলনে অংশ নেওয়া সবাই, জানালেন তারেক রহমান। গার্মেন্টসে অস্থিতিশীলতায় ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ, বলছেন উপদেষ্টারা। বৃহস্পতিবার খোলা থাকবে সব কারখানা, বিজিএমইএ এর ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।